তুমি আমাকে বিনা ভোটে ক্ষমতায় রাখবা, আমি তোমাকে চুরি দুর্নীতির লাইসেন্স দিব, ক্ষমতার অপব্যবহারের লাইসেন্স দিব এবং তোমাকে প্রোটেকশন দিব। যে বডি ল্যাঙ্গুয়েজে বেনজির সাহেব কথা বলতেন, সন্ত্রাসীরা ভয় পেয়ে যেত। আরে সারা বাংলাদেশের মানুষ বিরোধী দলকে ভয় দেখানোর জন্য তার একটা ভালো বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাতে কোনো সন্দেহ নেই। 14-18-তে তার যে ভূমিকা আমরা দেখেছি, তারপরে জেনারেল আজিজ সাহেবের যে ভূমিকা আমরা দেখেছি, এবং তিনি তো প্রকাশ্যে 18 সালের নির্বাচনের পরে তার বক্তব্য দিয়েছেন। তো এই বক্তব্যগুলো, এই বডি ল্যাঙ্গুয়েজ তারা যে তৈরি করেছেন, তাদের মতো লোক যে সরকারকে সার্ভিস দিল, ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করলো, তারা এখন কেন প্রশ্নের মুখোমুখি? তাদের এখন কোথায় ক্ষমতা? জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধে তিনি যখন সম্ভবত জেনারেল হয়েছেন অথবা হচ্ছেন, প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একটা টক শোতে অসাবধানতাবশত একটা তথ্য দিয়েছিলেন যেটা সঠিক ছিল না। তিনি পরবর্তীতেই সে বিষয়ে তার দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি যেহেতু ডায়ালিসিস নিয়ে অসুস্থ থাকেন, অনেক সময় চেক করতে পারেন না, সেই কথাটি তিনি বলেছিলেন। কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মাছ চুরির মামলা সহ এই দেশের একজন এইরকম উজ্জ্বল, যার কীর্তি মুক্তিযোদ্ধা হিসেবে এবং তার সারা জীবন যে তিনি কাজ করেছেন, মাছ চুরির মামলা, মাছ, তারপরে তার গণস্বাস্থ্যের উপরে কিভাবে আক্রমণ হয়েছে। তো ক্ষমতার অপব্যবহার তো হয়েছে, তো ক্ষমতার অপব্যবহার হয়েছে। পুলিশ প্রধানকে আমরা দেখেছি হাত গুটিয়ে কিভাবে পলিটিক্যাল বক্তব্য দিতে। এগুলো নিয়ে আমরা কথা বলেছি, রাজনৈতিক অবস্থান থেকে তখনই কথা বলার চেষ্টা করেছি। কিন্তু ওই যে বললেন বডি ল্যাঙ্গুয়েজ, সবাইকে কিন্তু হিসেব করে কথা বলতে হয়েছে, কিন্তু কোনো মিডিয়া কি বলেছে? কিন্তু এখন যেভাবে সবাই কথা বলছেন সেটার তাৎপর্য কি? কারণ সরকার দুই দিকে খেলে, একাই তো খেলোয়াড়। আমাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব প্রায় বেশ সামনে সত্য কথা বলে ফেলেন। তো তিনি তো বিরোধী দলকে যে হাত পা বেঁধে ঢুকিয়ে দিয়েছেন স্টেডিয়ামে, সেটা তো আমরা জানি, মানে স্টেডিয়ামের বাইরে। তো উনি একাই খেলবেন সেই কথাটা তো পরিষ্কারভাবে আগেই বোঝা গেছে। তো এই একা খেলার জায়গায় ওনারা এখন দুই সাইডেই খেলেন, জনগণকে দেখাচ্ছেন যে দেখো আমরা নিজেদের লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, জিরো টলারেন্স। অন্যদিকে এই মেসেজও দেওয়া হচ্ছে যারা ইন সার্ভিস, এখন যারা সার্ভিসের ভেতরে আছেন, তোমরা কিন্তু টেনশন করো না, সময়ের আগে টাকা কিন্তু সরিয়ে নিতে পারবা। আপনি তার বিরুদ্ধে অভিযোগ করছেন, তারপরে আদালতের ক্রোক পরোয়ানা আসছে, মাঝে এখন নাকি সব টাকা হাওয়া হয়ে গেছে। তো এইটাই হচ্ছে খেলাটা, দুই দিকেই চলে এবং এই দুই দিকের খেলাটা চলতে থাকবে। কারণ এই সরকারকে আবার যারা এখন সার্ভিসে আছেন তাদের কাছ থেকে তো সার্ভিস নিতে হবে। তারা যদি ভয় পেয়ে যান যে আমি যখন রিটায়ার করব তখন তো আমাকে ডিজাউন করবে, আমার বিরুদ্ধে লেগে যাবে, তাহলে তো আমি এখন ভেবেচিন্তে কাজ করা দরকার। ভেবেচিন্তে কাজ করলে তার সরকার যা বলবে তাই করা যাবে না। সুতরাং তাদেরকে এই মেসেজ দিতে হবে যে নিশ্চিন্ত থাকো, আমরা উইল টেক কেয়ার অফ, আমরা সবাই ইউল বি টেকেন কেয়ার অফ, তোমাদের দেখা হবে। যেমনটা ক্যাসিনো কাণ্ডের মধ্যে আমরা দেখলাম কত বড় বড় লোক ধরা পড়লো, কিন্তু সরকার আসলে আন্তরিক। প্রশ্ন তো সেই জায়গায়, আন্তরিকতার ফাঁক ধরিয়ে দিচ্ছি ভাই আপনাকে, আন্তরিকতার চেহারাটা কি সেটাই তো আমি বলতে চাইছি। এইটা পরিষ্কার যে সরকারকে চলতে হয় কেবল ডান্ডা দিয়ে না। ডান্ডা এনারা যথেষ্ট ব্যবহার করেছেন, গুম খুন, মানবাধিকার লঙ্ঘন, এই দেশের মানুষের আত্মচিৎকার, বিরোধী দলের নেতাকর্মীদের আত্মচিৎকার, এগুলো আমরা দেখেছি, এগুলো আমরা বলছি, আন্তর্জাতিক সংস্থা বলতে হবে না, এই দেশের মানুষ আমরা ভুক্তভোগী। তারপরে বলবো যে এই ডান্ডার পরেও এক ধরনের সম্মতি উৎপাদন করতে হয়। সম্মতি উৎপাদন ব্যাপারটা হচ্ছে যে মানুষকে কখনো কোনো বুঝ দিতে হয় যে না না দেখো আমরা কিন্তু কিছু করছি, তখন মিডিয়া বাহবা দিবে যে দেখো সরকার জিরো টলারেন্স, বাহ চমৎকার, সরকার কিন্তু কাজ করছে। এই জায়গাটা যেতে হবে। কিন্তু আসলেই সরকার কি করতে পারে? পারে না। এই পারে না কথাটা 14 সালের পর থেকে বিশেষভাবে আমি ব্যক্তিগতভাবেই দাবি করব, টকশোগুলো রেফারেন্স হিসেবে আছে, যে বারবার একটা জিনিস আমরা বলতে চেষ্টা করছিলাম যে সরকার স্ট্রাকচারালি, মানে কাঠামোগতভাবে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে, পলিটিক্যালি ব্যবহার করে তার এই ভোট ছাড়া ক্ষমতাটাকে টিকিয়ে রেখেছে। ফলে এটা এমন একটা লেনদেনের সম্পর্ক তৈরি হয়েছে, তুমি আমাকে বিনা ভোটে ক্ষমতায় রাখবা,
আমি তোমাকে চুরি দুর্নীতির লাইসেন্স দিব, ক্ষমতার অপব্যবহারের লাইসেন্স দিব এবং তোমাকে প্রোটেকশন দিব। এই যে শেষ 1 মিনিটের লাস্ট কথাটা বলি, এই যে কাঠামোগত দিকটা সন্দেহাতীতভাবে এখন প্রমাণিত এই 3 কাণ্ডে, এবং সর্বশেষ একটু আগে আমাদের রনি সাহেব যে কথাটা বললেন যে 4 জন সংসদ সদস্য কিভাবে এই দেশের গরিব মানুষের টাকা শুষে নিয়ে বাংলাদেশি আজকে শ্রমবাজারটা মানে একটা বিপদের মধ্যে ফেলেছে। এই যে সন্দেহাতীতভাবে প্রমাণিত কাঠামোগত দিকটা, এইটার দিকে যদি আপনি তাকান তাহলে এই সম্মতি উৎপাদন কেন 2 দিকে তারা খেলেন এবং তারা কিভাবে আসলে মানুষকে লোক দেখানো একটা জিনিসের মধ্যে দিয়ে সন্তুষ্ট রাখেন, সেই দিকটা আমরা বুঝতে